আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ আমাদের জানান এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ সেই সময়ে দাঁড়িয়ে, মা ভারতীকে ছাড়া, ভারত মাতাকে ছাড়া কোনো দেবী, কোনো দেব উপাস্য নয়, উপাস্য হতে পারেন। ভারতবর্ষ, মা ভারতী, ভারত মাতাই হবে আমাদের একমাত্র উপাস্য দেবী। এবং তার মধ্যে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মনীষীরা নিজেদের যে ধ্যান, যে ধারণা, সবটা গ্রহণ করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মা ভারতীর যে এই কনসেপ্ট তিনি দিলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ দিলেন, এরপরেই কিন্তু তৈরি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতা। নমস্কার। সঙ্গম টক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই পর্বে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আবার অনেকদিন পর আমরা ফিরে এলাম আমাদের আলোচনায়। তো আজকে আমাদের যে মূলত যে বিষয়টি নিয়ে আমাদের যে আলোচনা, সেই বিষয় বা সেই প্রসঙ্গটি সেটি বর্তমান সময়ে এবং সেটা বরাবরই আমাদের ভারতীয়তা এবং ভারতের জাতীয়তাবাদী চেতনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। এবং সেই প্রসঙ্গটি মূলত আজকে আমাদের আলোচনা হবে মনীষী বিচিত্রা বইয়ের প্রেক্ষিতে। এবং সেই বইয়ের লেখক আজ আমাদের সাথে উপস্থিত আছেন অরিত্র ঘোষ দস্তিদার মহাশয়। নমস্কার। তো এই বইটি সম্বন্ধে ওনার থেকে আমরা জানবো, এবং ধীরে ধীরে আমরা আহ, সেই আলোচনা এগোবে, এবং আমরা পরবর্তীকালে দর্শকদের থেকেও আমরা প্রশ্ন নেব। তো এই আলোচনায় মূলত আমরা যে জিনিসটির ওপরে আমাদের মনন হবে, সেই বিষয়টি হলো যে আমাদের ভারতের যে ভারতীয়তা, সেই ভারতীয়তাটাকে যে আহ, ফুটিয়ে তোলা বা পূর্ণরূপে বিকাশিত বা সেটাকে তার পূর্ণ প্রকাশ, তার জন্য যে যে সমস্ত মনীষীদের অবদান সেটার পেছনে রয়েছে, তার মধ্যে আধ্যাত্মিক পুরুষদের অবদান রয়েছে। এবং তার সাথে সাথে আমরা যদি দেখি শিক্ষাবিদদের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এবং তার সাথে সঙ্গে সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে সেই ধারাটাকে অব্যাহত রাখা, এবং সেই ভারতের যে যখন ভারত সেই বিদেশি শাসন এবং বিদেশি আক্রমণে জর্জরিত হয়েছে, সেই প্রত্যেক বারবার আমরা দেখেছি যে আমাদের এই মাতৃভূমি থেকে আমাদের সন্তানেরা, এই বীর সন্তান আহ, জন্মগ্রহণ করেছে, এবং তারা দেশের জন্য জীবন বলিদান দিয়েছে এবং উৎসর্গ করেছেন। এবং মূলত এই ভারতের যে বিশেষ মাহাত্ম্য, সেই জায়গাটি হলো ভারতের প্রথম আমরা যদি দেখি, সেটা হচ্ছে আধ্যাত্মিক তার চেতনা। সেটাই স্বামী বিবেকানন্দ যখন বাইরে গেছেন এবং বাইরে থেকে আসার পর এখানে এসে সেই সেই বিষয়ে সবাইকে বলতেন যে ভারত হচ্ছে আধ্যাত্মিক ভূমি, তাই ভারত হলো পুণ্যভূমি। এবং সেই পুণ্যভূমি নামে তিনি ভারতকে অভিহিত করার পর এবং তিনি দেখিয়েছিলেন যে ভারতের এই চেতনার ধারাটাকে এবং ভারতের যে শ্রেষ্ঠত্বটাকে, সেটাকে কিভাবে পুনরুজ্জীবিত করতে হবে এবং সেটাকে আমরা কিভাবে কার্যে রূপান্তরিত করতে পারি। তো সেই বিষয়ে আজকে আমাদের মননের বিষয়, এবং সেটাকে কার্যে রূপান্তরিত করা, আহ, সেটা কিভাবে সম্ভব, সেটাই আমরা আজকে আলোচনা করব। তো আমাদের সঙ্গে যিনি আছেন, আজকের লেখক এবং বক্তা অরিত্র ঘোষ দস্তিদার। উনি একজন যুব চিন্তাবিদ এবং আন্তর্জাতিকভাবে পুরস্কৃত লেখক। উনি IRM এর ছাত্র, এবং জাতীয়তাবাদী সাহিত্য চর্চা ও গ্রামীণ সমাজের ঐতিহ্য নিয়ে কাজ করছেন। তো আমরা সরাসরি আর দেরি না করে আমাদের বক্তার কাছে চলে যাই যে এই এই যে বইটি মনীষী বিচিত্রা, প্রথমত এই বইয়ের নাম সম্পর্কে একটু জানতে চাইবো। যে মনীষী বিচিত্রা, আমরা দেখেছি যে আহ, বিচিত্রা মানে বেসিক্যালি একটা কালেকশন, মানে সমষ্টি, এরকম। তো এই মনীষী বিচিত্রা নামটা কিভাবে এলো, এবং এই বইটির একটা ভূমিকা, একটা আহ, সেটা সম্বন্ধে আমরা প্রথমে জানতে চাইবো যে এই বইটির লেখার প্রেক্ষাপট কি ছিল। অবশ্যই। নমস্কার প্রথমে সকলকে, সঙ্গম টক্সের সকল ভিউয়ারকে। এবং সঙ্গম টক্সকে আমি প্রথমত এই বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আপনারা এই শুভ দিনে, এই রাখির, যেটা আমাদের ভারতবর্ষের রক্ষাবন্ধন হিসেবে আমরা পালিত করে থাকি, এরকম একটি শুভ দিনে আপনারা এত সুন্দর একটি মনোরম পরিবেশ এবং একই সঙ্গে সকলকে একত্রিত করতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। তার জন্য আজ সত্যি আমি আপ্লুত। একই সঙ্গে সকলকে শুভ সন্ধ্যা। এবং বলতে চাই এই বইটি নিয়ে কিছু কথা। তো যেমনটি প্রশ্ন করা হলো, মনীষী বিচিত্রা কেন এবং কিভাবে। তো মনীষী বিচিত্রার কথা যদি আমি বলতে চাই, এটি একসঙ্গে আমি লিখেছি আমার
প্রফেসর ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয় স্যারের সঙ্গে। এবং আহ, এটি লেখার আমাদের মূল উদ্দেশ্য ছিল, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে 50 বছর ধরে, বিভিন্ন দশক ধরে আমাদের ভারতের বিভিন্ন যে মনীষীগণ আছেন, সকলকে কেন একটা ভুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা অব্যাহত কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং এই প্রচেষ্টাকে আমরা কোনোভাবে যদি বিফল করতে পারি, অর্থাৎ প্রত্যেক মনীষীগণকে আমরা যদি আমাদের স্মরণে মননে জ্ঞাপন করতে পারি, তাদেরকে পূজা অর্চনা দিতে পারি, এবং নিজ ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিফলিত করতে পারি, তাহলেই আমরা মনে করব আমাদের এই বইটি সার্থক হবে। আমি সকলকে একটু বইটি এক ঝলক দেখাতে চাইছি। তো যেমনটি আপনিও বললেন, এখানে আমরা দেখতে পাচ্ছি মনীষী বিচিত্রার একটি অবয়ব। এবং এই বইটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন, মনীষী বিচিত্রার মধ্যে রয়েছেন আমাদের ভারতের তথা পশ্চিমবঙ্গের এবং অখণ্ড বাংলার কথাও যদি আমরা বলি, এই বঙ্গদেশেরই বিভিন্ন মানুষজন, বিভিন্ন মনীষী। তার মধ্যে থেকে প্রথমে আপনারা দেখতে পেলেন এই এই সেক্টরটাতে, এই ওপরের যে ডোমেনটাতে দেখছেন আপনারা সকলে, আধ্যাত্মিক চেতনায় আমাদের জানা পথপ্রদর্শক সকল মানুষজনেরা আমরা রাখার চেষ্টা করেছি এখানে। এবং একই সঙ্গে তার রং দেওয়া হয়েছে গেরুয়া। কেন গেরুয়া? কারণ গেরুয়া আমাদের ত্যাগের প্রতীক। ত্যাগের মাহাত্ম্য বোঝায় আমাদের এই আধ্যাত্মিক চেতনার মানুষজনেরা, তাই জন্য সকলকে রাখা হয়েছে একদম প্রথম সারিতে। এবং তার থেকেই যে স্রোতটি এগিয়ে আসে সেটি পৌঁছায় হচ্ছে শিক্ষার মাধ্যমে। তাই শিক্ষা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ। এবং একই সঙ্গে শিক্ষার কোনো রং হতে পারে না, তাই জন্য শিক্ষার এই রংটি দেখানো হয়েছে সাদা দিয়ে। এবং একই সঙ্গে শিক্ষাই এগিয়ে নিয়ে যায়, তাই জন্য আমাদের অশোক চক্রের যে রং, তার মাধ্যমে দেখানো হয়েছে পুরো এই বইটির অবয়ব। আর একই সঙ্গে সর্বশেষে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যা আমাদের স্তম্ভ, যার ভিত্তিতে আমরা এই গোটা দেশটিকে দাঁড় করিয়েছি, তা আমাদের স্বাধীনতা সংগ্রামী গ্রন্থ। এবং একই সঙ্গে আপনারা বুঝতেই পাচ্ছেন, এই স্বাধীনতা সংগ্রামী হচ্ছে চির সবুজ আমাদের মনে, আমাদের স্মরণে। তো সেই মানুষ চিন্তায় তারা যারা সবুজ, এবং একই সঙ্গে আমাদের এই পুরো ভারতের যারা ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই জন্যই আমরা পড়েছি এই বইটি, এই মনীষী বিচিত্রা, এবং তাদেরকে স্মরণ এবং মনন করতে চাই। সেই হিসাবেই আমাদের এই বইয়ের উপস্থাপনা। খুব সুন্দর। এবং বইয়ের যে কভারটাও ওটার, তার পেছনে যে এই চিন্তা ভাবনাটা রয়েছে, সেই চিন্তা ভাবনাটাও আমাদের খুবই প্রাসঙ্গিক। কারণ যে গেরুয়া ত্যাগের প্রতীক, এবং সাদা শিক্ষার সঙ্গে, এবং সবুজ তার স্বাধীনতা সংগ্রামী, সেই বিপ্লব রিভলিউশন, এবং তার সাথে সাথে আমাদের সেই ভারত মাতাকে আবার পুনরুজ্জীবিত করা, এবং তার যে শ্রেষ্ঠত্ব সেটা ফিরে পাওয়ার যে লক্ষ্য। তো এই এই প্রসঙ্গে আমি প্রথমে আমাদের আধ্যাত্মিক চেতনা নিয়েই আমি কিছু কথা বলতে মানে জিজ্ঞেস করতে চাই, যে তোমার এই বইটাতে কিভাবে এইটাকে মানে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে, যে আমাদের আধ্যাত্মিক, আমাদের যুগে যুগে বলা হয় যে ভারত যেহেতু আধ্যাত্মিক ভূমি, আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং প্রকাশ সবচেয়ে বেশি, এবং সেখানে আধ্যাত্মিক ক্ষেত্র বলা চলে। তো সেখানে বহু যোগী সাধক ঋষি মুনি, এবং মানে মানে আহ, বহু প্রাচীন সময় থেকে আমরা দেখতে পাই যে তারা এরকম জ্ঞানের পরম্পরা এবং জ্ঞানের ধারাটাকে বজায় রেখেছেন। এবং তাদের থেকেই আমরা মানে বাকি সামাজিক জীবনে এবং রাজনৈতিক সামাজিক তথা বিভিন্ন স্তরে আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের শিক্ষা, তাদের জ্ঞানটাকেই আমরা সঙ্গী করে আমরা এগিয়ে চলি। তো সেই আধ্যাত্মিক প্রেক্ষাপটে, আধ্যাত্মিক চেতনার বিকাশে আমাদের বাংলার যে যে সমস্ত মনীষীদেরকে বা যে বইটার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে, সেই তাদের সম্বন্ধে জানবো, যে তাদের সম্বন্ধে কি বিশেষ দৃষ্টিভঙ্গি সেখানে জ্ঞাপন করা হয়েছে, সেই কোন বিশেষ দৃষ্টিভঙ্গিতে সেই আধ্যাত্মিক চেতনাটাকে রাখা হয়েছে। যে আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং রামপ্রসাদ সেনের ছবি আমরা দেখতে পেলাম। তো এইটা সম্বন্ধে একটু যদি বিশদে বলেন। অবশ্যই। তো প্রথমত বলি, আহ একটু আগে আমরা একটা কথা শুনতে পেলাম রেভলিউশন বা বিপ্লব, কিন্তু আমি বা আমরা হয়তো মনে করি আমাদের এই ভারতীয় ধারায়, ভারতীয় ভাবধারায় আমরা রেভলিউশনারে বিশ্বাসী নই, আমরা এভলিউশনে বিশ্বাসী। তাই আমাদের এখানে ক্রান্তি দেখা যায় কম, সংক্রান্তি হয় বেশি। তো সেখান থেকেই হয়তো বেছে নিয়েছি আমরা কিছু মানুষজনদের, যারা আমাদের পথ দেখিয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবং একই সঙ্গে ভারতের বিভিন্ন সময় যে সকল মানুষজন আমাদের আধ্যাত্মিক চেতনাকে সঙ্গে নিয়ে গেছে, এগিয়ে নিয়ে গেছে,
তাদেরকে আমরা রাখতে চেয়েছি আমাদের এই খণ্ডে। তো প্রথমত আমরা হয়তো অনেকেই ভাবি, আমাদের একটি ধারণা আছে, যেহেতু ইউরোসেন্ট্রিজম একটা আমাদের কনসেপ্ট থেকেই যায় বিভিন্ন আমাদের সাহিত্যে লেখায়, বিভিন্ন আমাদের লিটারেচারে, তাই জন্য আমরা মনে করে থাকি এই ইউরোসেন্ট্রিজম বোঝায় আমাদেরকে মানুষ তৈরি করে বাউন্ডারি, অর্থাৎ একটি দেশ বা একটি বিভিন্ন যে সমস্ত পলিটিক্যাল স্ট্রাকচার, যে ইনস্টিটিউশনের কথা আমরা বলছি, এই সবটাই যেন মানুষ তৈরি করে। অর্থাৎ মানুষ তৈরি করে রাজ্য, মানুষ তৈরি করে দেশ, মানুষ তৈরি করে রাষ্ট্র। কিন্তু আমাদের এই ভারতবর্ষ হয়তো কিছুটা উল্টো। এই ভারতবর্ষ তৈরি করে কিছু পুত্র, কিছু বিদুষী, কিছু মানুষ, কিছু আধ্যাত্মিক জীবনে বিভিন্ন লিডার, বিভিন্ন নেতা, বিভিন্ন নেতৃত্ব। সময় সময় যখনই আমরা দেখতে পেয়েছি কোনো না কোনো আহ, আহ, দুর্লভ এসছে, কোনো না কোনো দুর্যোগ এসছে, সেই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এক একজন সেনানী, এক একজন বুদ্ধিজীবী এবং এক একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। সেরকমই কালী সাধক রামপ্রসাদের কথা যদি আমরা বলি, তার সাধনায় আমরা দেখতে পারবো তিনি শ্রীরামকৃষ্ণদেবের জন্মের পূর্বেই জীবিত ছিলেন এবং ইহ লীলা সংবরণ করেছিলেন। অর্থাৎ আমরা যেমনটি সকলেই জানি, তিনি হিন্দু ধর্মের আহ যে সকল যত মত তত পথের যে আমরা ব্যাখ্যা দেখতে পাই, হয়তো তা আহ সৌকর্য প্রকৃতার্থে তিনি করতে পেরেছিলেন এই বাংলার ভূমিতে, অর্থাৎ এই বঙ্গভূমিতে। তো এই যে হিন্দুত্বের কথা আজ আমরা শুনছি, সেই হিন্দুত্বে অন্তধর্মীয় নানান পথ অভিন্ন বললেন তিনি এবং তার সমন্বয় করলেন। ভারতবর্ষের বহুদা বিভক্ত হিন্দু সমাজ সেই সময় সনাতন ধর্মের ভেতরে সমন্বয় খোঁজার একটি অধিক মনোনিবেশ করছিল। কেন সেটা একটু বোঝা যাক। কারণ সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মের কিন্তু শাসনকাল চলছে। রামপ্রসাদের সময় বাংলায় ও ভারতে ছিল মুসলমানি শাসন, রাজার ধর্ম তাই ছিল ইসলাম। কাজেই সমন্বয়ের তাগিদটা তখন হিন্দু সমাজেরই হতে হবে। এই হিন্দু সমাজের যে অনুভব, সেটাই হয়তো তুলে ধরেছেন রামপ্রসাদ। তাই রামপ্রসাদের গানে দেখা গেল কালী কৃষ্ণের কোনো প্রভেদ তিনি করছেন না। আবার অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাচ্ছি ব্রিটিশরা কিভাবে আমাদের মনে ঢুকিয়েছিল আমাদের এই ক্যালকাটা নামটা কি করে এসেছিল। ব্রিটিশরা আমাদের নাকি একজন চাষি ভাইয়ের কাছে গেছিল, জিজ্ঞেস করেছে তাকে যে এই ঘাসটি কবে কাটা। তো তখন চাষি উত্তর দেন কাল কাটা। মানে ব্রিটিশ জিজ্ঞেস করেছিল হয়তো ইংরেজিতে, কিন্তু আমাদের চাষি বোঝেনি, চাষি বলেছিল কাল কাটা। সেখান থেকে আমাদের ব্রিটিশ সাহেব ভাবলেন আচ্ছা তাহলে এটির নামই হচ্ছে ক্যালকাটা। ব্রিটিশ জিজ্ঞেস করেছিলেন জায়গার নাম, আর চাষি ভেবেছে ঘাসটা কবে কাটা। এটাই আমাদের শোনানো হয়। কিন্তু অনেকেই হয়তো মনে করে থাকে, বেশ কিছু জায়গা থেকে আমরা খুঁজেও পাই, কলকাতা শব্দটি এসেছে কলিকাতা থেকে, এবং এই কলিকাতা শব্দটি আসে কালী কথা থেকে। অর্থাৎ কালী কথার যে প্রচলন, কালী কথার যে মাহাত্ম্য, সেখান থেকে কিন্তু উঠে আসে এই কলিকাতা শব্দ। এটা লোককথা। এরকমই কিছু কালী সাধকের আমরা দেখতে পাই প্রচলন আমাদের এই বঙ্গ সমাজে। এবং একই সময় আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ দেবের আগে আসেন কিন্তু সাধক রামপ্রসাদ। তখন আমরা দেখতে পাচ্ছি তার লেখায়, তার বিভিন্ন, তার লেখা আমরা দেখতে পাচ্ছি লক্ষাধিক তার রচনা আছে। এবং সেই রচনা কিন্তু সিরাজউদ্দৌলা অব্দি পৌঁছে যাচ্ছে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তো তিনি নদিয়ার একজন প্যাট্রন ছিলেনই আমাদের সাধক রাম রামপ্রসাদের জন্য। কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিরাজউদ্দৌলার কাছেও পৌঁছে যাচ্ছে যখন তারা নদীর মধ্যে যাতায়াত করছে। কিছুটা আগের কথা বলা যাক, বা এই রামপ্রসাদকে আমরা হয়তো আজ অনেকেই চিনতে পারছি না। আমরা বলি এই রামপ্রসাদ কিন্তু 1700 সালের একজন রচয়িতা। যদি তাকে একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব না ভেবে আমরা একজন গানের, কালী গানের, শ্যামা সঙ্গীতের রচয়িতা হিসেবেও যদি ভেবে থাকি, আজকের দিনে দাঁড়িয়েও আমরা যাদের গান শুনছি, অর্থাৎ ধরে নিতে পারেন এই আমাদের সকলের পরিচিত এবং সকলের মধ্যে খুব বিখ্যাত অরিজিৎ সিং, তার গাওয়া গান মন রে কৃষি কাজ জানো না, আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে আজকের দিনে দাঁড়িয়েও, অর্থাৎ 300 বছর কি তারও বেশি হয়তো হবে, তারপরে গিয়েও তার কত মাহাত্ম্য, যে এক একটি গানে, এক একটি বিভিন্ন আমাদের সাহিত্য, অর্থাৎ আজকের দিনে যেটা আমাদের অডিও ভিজুয়াল সাহিত্য, তার মধ্যেও কিন্তু চলে আসছে
এইসব মানুষজনদের লেখার ছাপ এবং তাদের বিভিন্ন আহ রচনা আমরা হ্যাঁ, আমি দেখতে আমি এই পাচ্ছি। বিষয়ে একটু বলবো যে আমরা যেগুলো বিশেষত এখন মানে আমরা ছোটবেলা থেকেও আমাদের জেনারেশনে যেগুলো আমরা শ্যামা সঙ্গীত বা মায়ের গান যে সমস্ত শুনে এসেছি, বিশেষ করে কালী পূজার সময়, সেগুলো সবই রামপ্রসাদ সেনেরই রচনা। কিন্তু আমরা হয়তো নামটা জানি না, বেশিরভাগ তার মধ্যে বেশিরভাগই ওনার রচনা, এবং আমরা সেই সেই গানগুলো আমরা খুব ভালোবাসি এবং শুনতেও ভালো লাগে, কিন্তু অথচ আমরা তার সেইটার পেছনে যে তার রচয়িতা এবং ব্যক্তিত্ব, সেই সম্বন্ধে আমাদের অনেকটাই আমাদের বিস্মৃতি ঘটেছে। একদম একদম আমিও সহমত। আর আমরা দেখতে পাই সেই যুগে আধ্যাত্মিক চেতনা এই স্টেজে পৌঁছয় কারণ কোথাও না কোথাও আহ, একটা আমরা দেখতে পাচ্ছি মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এবং একই সঙ্গে দুর্গাচরণ মিত্র, তিনি যার অ্যাকাউন্টেন্ট ছিলেন, অর্থাৎ রামপ্রসাদ সেন, তিনি পেশায় অ্যাকাউন্টেন্ট ছিলেন একজন জমিদারের, দুর্গাচরণ মিত্র। এবং সেখানে গিয়ে তিনি কিন্তু তার যে অ্যাকাউন্টেন্টের জন্য যে বইটি থাকে আর কি, সেই বইতে অ্যাকাউন্টস না মিলিয়ে দেখা যেত তিনি লিখে রেখেছেন কিছু শ্যামা সঙ্গীত। এবং সেখান থেকেই আহ আসে কিন্তু তার বিভিন্ন আধ্যাত্মিক চেতনা। এবং সেখান থেকে উনি বুঝতে পারেন তার মধ্যে যে ভাব আছে, সে ভাব কোনো রকম ভাবেই এই সাধারণ মায়া জীবনে তিনি প্রতিফলিত করতে পারবেন না। আমরা দেখতে পাই রামপ্রসাদের বিভিন্ন যে কবি প্রতিভা, তা পূর্ণ প্রকাশে বাড়ি সিঞ্চন করেছিলেন কিন্তু কৃষ্ণনগরের মহারাজ শ্রী কৃষ্ণচন্দ্র রায়, যার সভা অলংকার করে বসতেন পঞ্চরত্ন। এবং তাদের মধ্যে তো অন্যতম ছিলেনই রায়গোনাকার ভারতচন্দ্র, আহ তারপরে আমাদের রসিক সম্রাট গোপাল ভাঁড়, এবং বিশিষ্ট তান্ত্রিক মহলের মানুষজনও ছিলেন। তাদের মধ্যে কৃষ্ণচন্দ্র আগমবাগীশ তথা বিভিন্ন মানুষ ছিলেন। কিন্তু কৃষ্ণচন্দ্র এই নির্লোভ নিরহংকারী ব্যক্তিটিকে ব্রহ্মময় পদতলে আহ কিন্তু টলাতে সক্ষম হলেন না। তিনি নিজের রচিত পঞ্চবটির তলায় আহ পঞ্চমুণ্ডির আসন ছাড়তে নারাজ হয়েছিলেন। তিনি প্রবুদ্ধ হন না, তিনি প্রলুব্ধ হন না, তিনি কোন রকম মায়ের মধ্যে ঢুকতে চান না। আর সেভাবেই আমরা দেখতে পাই কিভাবে এত চেষ্টার মধ্যে দিয়েও তাকে আনা গেল না রাজ দরবারে, তিনি পড়ে থাকলেন দেবী সাধনা। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তিনি তৈরি করেন বিভিন্ন আহ ছড়া, বিভিন্ন গান, এবং তার লক্ষ্যের আধিক। বাংলায় একটা সময় ছিল যখন সমাজ জীবন আমরা দেখতে পাচ্ছি রামায়ণ আর রাম নাম পরিপূর্ণ। আজ যেটা কিছু পলিটিক্যাল ডিবেট চলে, তেমনটা কিন্তু সেদিন ছিল না। বাঙালি তাদের সন্তানের নামে রাম কথাটি যোগ না করে পারতেনই না। সন্তানকে ডাক দিয়ে পরমাত্মাকে তারা ডাকতেন রামপ্রসাদ, তেমনই একটি নাম হয়তো। যদি রামপ্রসাদের বংশতালিকাও আমরা দেখি, তবে তাও আমরা দেখতে পাবো রাম নামের ছড়াছড়ি। মহারাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি যে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন, সেখানেও আত্মপরিচয়ের অংশে পূর্বপুরুষের নামে কিন্তু তা লিপিবদ্ধ রয়েছে। সেই বংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নাম, যেমন রামেশ্বর, রাম রাম, এবং একই সঙ্গে রামপ্রসাদের নাম তো আমরা দেখতেই পাচ্ছি। আর একই সঙ্গে আমরা দেখা যায় রামেশ্বর সেনের পুত্র রামরাম সেন আর তার পুত্র রামপ্রসাদ সেন। রামপ্রসাদের দুই পুত্রের নাম রামদুলাল ও রামমোহন। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাম নাম বঙ্গভূমিতে একেবারেই পুরনো নয়। এবং তা কালী সাধকদেরও, যারা আমরা মনে করছি যে আমাদের দেবী হচ্ছে শুধু মা দুর্গা, মা কালী, আমরা শুধু শক্তির আরাধনা করি, তেমনটা কিন্তু নয়। আমরা কিন্তু একইভাবে শ্রীরামকে আমাদের সঙ্গে নিয়ে, আমাদের নামের সঙ্গে নিয়ে, রাম নামের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আমরা এগিয়ে এসেছি। আচ্ছা, বলছিলাম আমি সিরাজউদ্দৌলার কথা। তো তখন কৃষ্ণনগরের নবাব সিরাজউদ্দৌলার অধীনে আমরা দেখতে পাচ্ছি আহ কুমারহট্ট হালিশহর কৃষ্ণনগরে শাসনাধীন। আর রামপ্রসাদের সরাসরি শাসক হচ্ছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। আর কর্মোপলক্ষে তিনি যাচ্ছেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ আজকের দিনে যেখানে আমরা কত কিছুই না শুনছি, সেই মুর্শিদাবাদে সঙ্গে নিয়েছেন পুণ্যশ্লোক সাধক কবি রামপ্রসাদকে। গঙ্গা নদীর বক্ষে তাদের জলযান, সাধন মার্গে অপরূপ সঙ্গীত কালী কীর্তন করছেন সাধক। সে এক প্রসাদী সুর, মধুময়ী সুর তার, বাউল কীর্তন শাস্ত্রীয় ধারা মিলেমিশে একাকার। আর একই সঙ্গে রাগ রাগিনী অমীয় সুধায় অমল নদীপথ তাতে আপ্লুত। আমরা দেখতে পাচ্ছি এই নদীর ঢেউতে এই যে সঙ্গম হচ্ছে। আর আজকের দিনে আমরা যে
সাঙ্গম টক্স, এরকম একটা সঙ্গমে আমরা দেখতে পাচ্ছি কারোর মধ্যে বার্তালাপ, কারোর কোনো টক্স। তার নামই হচ্ছে সিরাজউদ্দৌলা। মহারাজ আবিষ্ট হয়ে আছেন এমন সময় নবাবী জলযানে জলবিহারে বেরিয়েছেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি শুনতে পেলেন নদী বৃক্ষের অন্যতম একটি গান চলছে, অমৃত সমান সেই গান, এবং নৌকা ভিড়ালেন মহারাজের তরীর দিকে। তাদের দুজনকেই তুলে নিলেন আপন তরীতে। নবাব কি বাংলা বুঝলেন? তিনি তো মুসলমান, তার কাছে কি হিন্দুয়ানি পরিবেশন করা যায়? রামপ্রসাদ তাই হিন্দি খেয়াল ধরলেন। তো হিন্দি খেয়ালেই এবারে আহ এগিয়ে ধরলেন তার নিজস্ব খেয়ালে, নিজস্ব আন্দাজে। নবাবের কঠিন হৃদয় তখন একটু একটু করে তরল হচ্ছে। তিনি ধন্য হচ্ছেন সনাতনী সংস্কৃতির পরত্বে। হয়তো নবাবকে সেদিন বাঙালি করেছিলেন রামপ্রসাদ, বাঙালি যথার্থ সংস্কৃতিতে সম্পৃক্ত না হলেও সিরাজউদ্দৌলা বুঝতে পারলেন রামপ্রসাদের কি মাহাত্ম্য, এবং শুনতে চাইলেন প্রসাদী গান। তার মন ভরলো না সে সমস্ত হিন্দি গানে। তিনি বললেন, আপনার গান শোনান। একই ভাবে আমরা শুনতে পেলাম শাক্ত সঙ্গীত রামপ্রসাদের কাছে। এইভাবেই হয়তো বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি শ্রী চৈতন্য দেব, আহ তারপরে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শাক্ত এবং বিভিন্ন শৈব মতেরও মানুষজন কিন্তু এগিয়ে এসছে প্রতিকূল সময়। কখনো নৃসিংহের ভয়াবহ একটি প্রতাপ নিয়ে, যেমন শ্রী চৈতন্যকে আমরা দেখতে পাচ্ছি, আর একই সঙ্গে মহাপ্রভুর সাথে সাথে আসছে এরকম কিছু মনীষী, যেমন স্বামী বিবেকানন্দ, যেমন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। তো এই স্বামীজি এবং পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, এনাদের ব্যাখ্যাও কিন্তু আমরা রেখেছি আমাদের এই বইতে। আমি সকলকে চাইবো সকলে যেন আমার এই বইটি উপস্থাপনাটা দেখেন এবং সকলে নিজেরা জানান, এবং আহ, পড়ে বুঝতে পারেন এর কি মাহাত্ম্য। এই আধ্যাত্ম চেতনায় কিন্তু মানুষকে কি এগিয়ে নিয়ে গেছিল সেই মুহূর্তে, তার কিছুটা ঝলক আমি রামপ্রসাদী গানের মাধ্যমে, তার জীবনশৈলীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। একদমই। আর আমরা তো শ্রীরামকৃষ্ণদেব, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজির ব্যাপারে যথেষ্টই এখন অবগত হয়েছি। রামকৃষ্ণ মিশনের আহ, মানে সুবাদে তাদের যে কার্য এবং তাদের যে, তো এরপরে আমরা দেখতে পাই যে এই বরাবরই ভারতবর্ষে আধ্যাত্মিক চেতনাই আমাদেরকে সব সময় পথ দেখিয়েছে, এবং সেটা সর্বক্ষেত্রেই সেই যে উম, আলোকমণ্ডিত পথ, যে জ্ঞানের জ্ঞানের আলো, সেই পথই আমরা দেখতে পেয়েছি। এবং এবং তাহাই এবং তার পরে পরেই সেই জ্ঞানের আলোতেই আমরা দেখতে পাই যে বিভিন্ন মনীষীগণ যারা শিক্ষাক্ষেত্রে আমাদের সামাজিক স্তরে কার্য করেছেন, এবং এবং তাদের সেই আধ্যাত্মিক চেতনাটাকে সঙ্গী করে, এবং সেই তাদের যে শিক্ষা, স্বামীজির শিক্ষা প্রসঙ্গ এবং স্বামীজির শিক্ষা, এবং ভারতের বহু প্রাচীন সময় থেকে আমাদের যে ঋষি মানে গুরুকুল শিক্ষা ব্যবস্থা, এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে তার মানে ঝলক পরবর্তীকালেও আমরা বহু যুগ ধরে আমরা সেটা বহন করে নিয়ে আসতে পেরেছি। এবং সেটা পরবর্তী এবং শেষ আমরা বোধহয় ব্রিটিশদের সময়ে আমরা সেই সেই জিনিসটা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়েছি ম্যাকাউলের এডুকেশনের মাধ্যমে। কিন্তু আমরা তাও দেখতে পাই যে সেই সময়েও এবং পরবর্তীকালেও বহু শিক্ষাবিদ, সেই বহু শিক্ষাবিদের প্রজ্ঞার মানে আলোকে আমরা সেই ভারতকে সেই আবার পুনরুজ্জীবিত হতে এবং পুনরায় সেই শিক্ষা ব্যবস্থাটাকে ফিরিয়ে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেটাকে আমরা বারবার দেখেছি যে সেটা সমস্ত সবসময় যেন একটা বজায় থাকছে। তো সেইটার সম্বন্ধে জানতে চাইবো যে শিক্ষাবিদদের কতটা মানে বাংলার শিক্ষাবিদদের যে কতটা ভূমিকা ভারতের জাতীয়তাবাদী চেতনা এবং ভারতের সেই যে শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য। একদম একদম। প্রথমত একটু আগেই কথা উঠলো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের, এবং একই সঙ্গে আমি জানাতে চাই, এই যে ম্যাকলে সিস্টেমের কথা আমরা বললাম, হয়তো একটু আগে আমরা একটা কথা বললাম না যে ভারতবর্ষ, মা ভারতী প্রস্তুত করা এমন কিছু পুত্র, এমন কিছু পুত্রী যারা বিভিন্ন সময়ে পথ এগিয়েছে, ঠিক তেমন একটা প্রমাণ আমি আমার নিজের বইয়ের থেকে দিচ্ছি। আমি এখানে আপনারা যদি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ এই চ্যাপ্টারটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঔপনিবেশিক প্রভাবকে অতিক্রম কিভাবে করেছিলেন তারা আপন করছে। আমি এখান থেকে একটা লাইন পড়ে শোনাচ্ছি, যেটা এখানেই লেখা। তো দেশীয় সংস্কৃতি ও শিক্ষার ধারা পরিবর্তন করে ব্রিটিশ শাসন ম্যাকলে সাহেব 1835 সালে যে শিক্ষানীতি প্রচলন করতে চাইলেন, পরের বছরই তা ভাঙার আয়োজন হলো।
আমরা দেখতে পাচ্ছি ঠিক তার পরের বছর 18ই ফেব্রুয়ারি এক ফাল্গুন শুক্ল দ্বিতীয়ার জন্ম নিলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব। অর্থাৎ যেমনটি আমরা বলি না, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে, ঠিক তেমনটাই। তো এই যে কলোনিয়াল একটা মাইন্ডসেট, এই কলোনিয়াল মাইন্ডসেটের থেকে বার করলেন হয়তো তিনি। আমরা দেখতে পেলাম 1লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ দেব করলেন কল্পতরু উৎসব, এবং বাঙালি তথা বিশ্ববাসীকে এই চৈতন্য জাগরণের আশীর্বাদ কিন্তু তিনি দিয়েছিলেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এই 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারির মধ্যে কত গাছই না কাটা ফেলা হচ্ছে বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে। আমরা সেখানে দেখতে পাচ্ছি তুলসী পূজনের মাধ্যমে পঞ্চবটী কাছে গিয়ে আমাদের এই যে প্রথা, আমাদের এই যে জ্ঞান পরম্পরা, সেই জ্ঞান পরম্পরাকে কিন্তু এগিয়ে নিয়ে যান শ্রীরামকৃষ্ণ পরমহংস এর মতন মানুষজন। আর তারই ছোঁয়াতে কিন্তু সাধারণ একটি পরিবারের ছেলে নরেন্দ্রনাথ দত্ত তৈরি হয়ে গেলেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। এবং এই স্বামী বিবেকানন্দের মতন মানুষরা তারা কিভাবে শিক্ষা জগতে আলো ফেলেছিলেন এবং একসঙ্গে আধ্যাত্মিক জায়গা থেকে তাদের স্রোতটা টেনে এনেছিলেন, একটু বোঝার জন্য বলি। তিনি যখন আহ শিকাগোতে যান, শিকাগোতে গিয়ে তার যখন ভাষণ দেন, সকলেই জানেন এইসব বিষয়, কিন্তু তার পরবর্তী যে আমি ভাব ধারণার পরিবর্তন হয় ইংরেজ সরকারের, সেই কথা আমি বলতে চাই। ভেবে দেখুন, সেই সময় উনি যখন ওনার ভাষণ দেন, তারপরে ইংরেজ সরকারের মনে হয় যে যেই জায়গা থেকে এরকম হাজার হাজার সন্ন্যাসীগণ আসছে, আমরা সেই জায়গাতে আমাদের মিশনারিরা পাঠাচ্ছি তাদেরকে আধ্যাত্মিক চেতনা জাগানোর জন্য, তাদেরকে শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য। তো এই জায়গাতেই কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু একটি আঘাত হানে স্বামী বিবেকানন্দ। আর তারপরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাজের আহ এগিয়ে এসছেন আমাদের বিভিন্ন শিক্ষা জগতের মানুষজন। তারই মধ্যে আধুনিক কালে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা যখনই আমরা বলি, আহ কখনো হয়তো আপনারা ভেবে দেখবেন একটা জাতি, আজ আমরা বাঙালি জাতির প্রতিনিধিত্ব করছি, একটা জাতি বা একটা রাষ্ট্রের কথাও যদি আমরা বলি, একটি রাষ্ট্র নিজেদের আইকন তাদের বেছে নেবে, অর্থাৎ নিজেদের কোন ব্যক্তিত্বদেরকে তারা পুজো করবে, সেটাই কিন্তু নির্ণয় করবে তার আগামী ভবিষ্যৎ। অর্থাৎ ইতিহাসকে কোন কোন মানুষদের পূজা অর্চনা তারা করবে, সেখান থেকেই বুঝে নেওয়া যেতে পারে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কোন দিকে এগোতে পারে। আর সেইভাবেই প্রয়োজন হচ্ছে আমাদের ইতিহাস চর্চা এবং বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চা। এই বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চায় নিমগ্ন ছিলেন এক বাঙালি ঐতিহাসিক, এবং তার নাম কি ছিল? তার নামই ছিল হচ্ছে যদুনাথ সরকার। তো পড়াশোনায় পারিবারিক আবহ উৎসাহ ছিল, বাড়িতেই বইয়ের যোগানও ছিল, আপন মেধার অনবদ্যতাও ছিল। তাই তিনি এগিয়েছিলেন, আরো এগিয়ে দিয়েছিলেন তার জানা ও পড়ার অফুরন্ত প্রয়াস ও পাঠ। প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পান তিনি। অধ্যাপনা করেন প্রেসিডেন্সি কলেজ, পাটনা কলেজ, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম অধ্যাপক উপাচার্য। তার আগে উপাচার্য পদে অন্য পেশা থেকে বিদগ্ধ সম্মানিত মানুষ এসেছেন। আমরা দেখতেও পাচ্ছি পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই জায়গায় আসছেন। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে উপাচার্য উন্নীত হবার প্রথম উদাহরণ হলেন তিনি। তিনি ছিলেন রয়্যাল এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্য, নাইট উপাধি লাভ করেছিলেন তিনি। ঢাকা পাটনা বিশ্ববিদ্যালয় থেকেও সাম্মানিক ডিগ্রি ডিগ্রি দেওয়া হয়েছিল তাকে। রবীন্দ্র সাহিত্যের নিবিড় পাঠ ছিল তার। রবীন্দ্র সাহিত্য ইংরেজিতে অনুবাদ করতেও তাকে দেখা গিয়েছে। এমনকি শিবাজির ইতিহাস নিয়ে তিনি বিশেষ আগ্রহী ছিলেন। ভাবা যায় সেই শিবাজি যাকে নিয়ে আজ কত তোলপাড়, আর তাকে নিয়েই কিন্তু লিখেছিলেন আমাদের যদুনাথ সরকার। তারই দৌলতে আমরা আজ শিবাজিকে পুনরায় মহিমান্বিত হতে দেখতে পেলাম প্রবুদ্ধ জনের মাঝে। নইলে মুঘল সম্রাটের যাবতীয় ইতিহাস দিয়ে ভারতের সত্য ইতিহাসকে পুরোপুরি চেপে ফেলা হতো, যেমনটা আজও অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি। ইতিহাসবিদদের মধ্যে রয়ে গেছে আহ, কে কিছু মুঘল সম্রাট। তাই ইতিহাস গবেষণায় তিনি বৈজ্ঞানিক পদ্ধতির সফল প্রয়োগ কিন্তু করেছিলেন। তাই জন্যই হয়তো তিনি ব্যতিক্রম। তাই তিনি হয়তো ইতিহাসের ঋত সত্য গবেষণার যে সমস্ত ফল এসছে, সেগুলোকে তার বইয়ের পাতার মধ্যেই সীমিত রাখা হয়েছে। এরকম মানুষকেই শ্রদ্ধা আমাদের জানাতে হবে।
একই সঙ্গে আরেকজন ঐতিহাসিক কথাও বলবো, যেই ইতিহাস উদাসীন বাঙালি তাকে ভুলে গেছে হয়তো, আমাদের সকলকে মনে রাখতে হবে আর.সি. মজুমদারের কথা, অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার। এবং ষড়যন্ত্রীরা কিন্তু তাকেও দূরে ফেলতে কোনোভাবেই পিছুপা হননি। বাঙালি ইতিহাসকে ভাবনার অভাব নিয়ে একসময় বঙ্কিমচন্দ্র দুঃখ করতে দেখেছি, বাঙালির ইতিহাস নিয়ে। কিন্তু এই মানুষটি লিখেছিল এমন একটি বই, অর্থাৎ আমি বলতে চাইছি রমেশচন্দ্র মজুমদারের কথা, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। আমাদের সকলের পড়া উচিত। সেখানে বাংলার যে ঐতিহ্য, তা সবটা কিন্তু ডকুমেন্ট করেছেন তিনি। আমরা হয়তো ভুলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের কোনো স্ট্রাকচারের মধ্যে, আমরা কারিকুলামের মধ্যে আমরা দেখতে পাইনি এরকম কোনো বইয়ের ছাপ। তাই সাহেবরা পাখি মারতে গেলেও যখন ইতিহাস লিখে রাখতেন, কিন্তু বাঙালি কিন্তু কোনো ইতিহাস লিখতে পারেনি বলেই অনেকে মনে করে থাকতো। এমন সেই বাঙালির সত্যিকারের যে ইতিহাস যখন তিনি লিখতে শুরু করেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, তখনই তাকে ক্লোজ করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। আমরা মিথ্যে ইতিহাস পড়া নিয়ে যে প্রতিবাদ করি না, হয়তো প্রতিবাদ সেভাবে আমরা করে উঠতে পারিনি। এ কিন্তু একটা গভীর ষড়যন্ত্রের শিকার, এবং এই ষড়যন্ত্রের প্রথম শিকার হন রমেশচন্দ্র লিখিত ইতিহাস, যা মাটি চাপা দিয়েছে ইতিহাসকারী বিভিন্ন ষড়যন্ত্রেরা। আর তারপরে একদমই। আমরা দেখতে পাই যে যদুনাথ সরকারের পরবর্তীকালে যদুনাথ সরকারের যে লাইব্রেরি বা সেই যে ইতিহাস গবেষণার জায়গা ক্ষেত্র, সেগুলোকেও পরবর্তীকালে দখল করে নেওয়া হয়। এবং মানে রমেশচন্দ্র মজুমদারের আমি আহ, যত যতদূর যখন আমি মানে রমেশচন্দ্র মজুমদারের সম্বন্ধে জানতে শুরু করি, তখন দেখি যে ওনার ভারত সম্বন্ধে এবং বাংলা সম্বন্ধে দুটো দিকেই ওনার সমানভাবে একটা মানে প্রচুর পরিমাণ কাজের ভান্ডার রয়েছে, যেটা পুরোপুরি আমাদের সাধারণ যে পাঠ্যপুস্তকের যে মানে ওই ওই ইতিহাস পড়া আমরা যেগুলো পড়ে থাকি বা আমরা যেটা সাধারণভাবে জেনেও থাকি, সেইগুলোর মধ্যে কোথাও আমরা পাই না। এবং ওনার এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের উপরে বই রয়েছে, এবং তার সাথে সাথে ভারতের বিভিন্ন মধ্যযুগ, প্রাচীন যুগ, এবং সেখান থেকে মধ্যযুগ এবং তারপর আধুনিক যুগেরও ইতিহাস রয়েছে। পুরো এক্সটেন্সিভ একটা খুব ডিটেল ওয়ার্ক রয়েছে। এবং যদুনাথ সরকারের ক্ষেত্রেও সেই একই। যদুনাথ সরকার উনি মোগল সাম্রাজ্যের ওটাকে নিয়ে অনেকটা বিস্তারে লিখেছেন, মানে ওনার ইতিহাস রচনা রয়েছে। তো তো এইটাই আর কি, যে আমরা আমাদের যে একদম বাংলার যে এত এক ঐতিহাস ইতিহাসবিদ এবং তাদের যে রচনা, সেইগুলোকে আমরা মানে আমরা পাঠ্যপুস্তক বা সেগুলোকে আমাদের মানে যেটা কারিকুলামের মধ্যেই নিয়ে আসছি না, সেটার জন্যই আমাদের এই সমস্যা, যে আমরা সেই জিনিসগুলোকে কোথাও হারিয়ে ফেলছি, মানে সেটা তার যে ইতিহাসের যে মূল তথ্য, সেই জিনিসগুলো কোথাও হারিয়ে যাচ্ছে। একদমই তাই। আর আপনারা হয়তো সকলেই দেখতেও পাবেন যে ক্ষমতা যখন হস্তান্তর হয়, তারপর যে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড অ্যাটলির যে ঐতিহাসিক উদ্ধৃতির সাক্ষ্য হাজির করেছিলেন, তা কিন্তু ডক্টর মজুমদারই হাজির করেন। আর অ্যাটলি পরে স্বীকারও করেছিলেন যে ইংরেজদের তাড়াহুড়ো করে ভারত ত্যাগের যে মূল কারণ ছিল, তা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং বলা বাহুল্য হবে যে তিনি এটাও বলেছিলেন গান্ধীজির কার্যকলাপের প্রভাব ছিল মিনিমাম। এটা আমার কথা নয়, তার কথা। আবার একই সঙ্গে ঐতিহাসিক মনুঞ্জারের আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা দেখতে পাই। তিনি লিখেছিলেন, ঊনবিংশ শতাব্দীতে বাংলার বহু সুসন্তান সমগ্র ভারতে এবং কয়েকজন সমগ্র বিশ্বে প্রসিদ্ধি লাভ করিয়া বাংলাদেশের মুখ উজ্জ্বল করিয়া গিয়াছেন। বিংশ শতাব্দীতে যাহারা জন্মগ্রহণ করিয়াছিলেন, তাদের মধ্যে বিশ্বজগতে তো দূরের কথা, সমগ্র ভারতে প্রসিদ্ধি বা মর্যাদা লাভ করিয়াছে এরূপ বাঙালি নাই বলিলেই চলে। ইহার এক ব্যতিক্রম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা দেখতে পাই নোয়াখালীতে হিন্দু গণহত্যার পর অখণ্ড ভারতের প্রবক্তা শ্যামাপ্রসাদ বলতে বাধ্য হন, ভারত ভাগ হোক বা না হোক, বাংলাকে খণ্ডিত করতেই হবে, তা না হলে বাঙালি হিন্দু সমাজ ধ্বংস হয়ে যাবে। এই ভাবনায় সাথী হয়েছিলেন বাঙালি বুদ্ধিজীবীর একাংশ। আমরা দেখতে পাই 1947 সালের 22শে এপ্রিল নাগাদ নয়াদিল্লিতে অনুষ্ঠিত জনসভায় শ্যামাপ্রসাদকে সমর্থন করে বক্তব্য রাখলেন ঐতিহাসিক ডক্টর সুরেন্দ্রনাথ সেন। সেই বছর একটি তার বার্তা সরকারের কাছে পাঠালেন শিক্ষাবিদের একটি দল। তাতে সামিল হলেন ঐতিহাসিক যোগনাথ সরকার, বিজ্ঞানী মেঘনাথ সাহা, ডক্টর শিশির মিত্র, ভাষাচার্য ডক্টর সুমিত কুমার চট্টোপাধ্যায়। তারা লিখলেন, বাংলাদেশে এক টানা সাম্প্রদায়িক দাঙ্গায় জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এবং শিক্ষা, ব্যবসা,
এই সকল এবং একই সঙ্গে শিল্পেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নানান সভায় ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বঙ্গভঙ্গের সমর্থনের কথা বলেছিলেন, এবং তারই সমর্থনের জন্যই হয়তো আমরা দেখতে পাই ইতিহাস সচেতন ব্যক্তি হিসেবে তার মূল্যবান মতামত সেই সময় বাস্তবের মাটিতে দাঁড়িয়েছিল। বাংলা ভাগ করি, হিন্দু বাঙালিকে বাঁচাতে হবে এবং বাঁচাতেই হবে। আজকে পশ্চিমবঙ্গের নিরাপদ মাটিতে দাঁড়িয়ে আমরা অনেকেই দেখতে পাচ্ছি অনেক রকম তোষণের অনেক কিছু হচ্ছে, এবং ছদ্ম নিরাপত্তা ধ্বজাধারীরা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন তা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর রমেশচন্দ্র মজুমদার মতন মানুষদের কাছে কখনোই তারা আহ তৈরি থাকবেন না, যদি তারা সেই আজকের দিনে প্রস্তুত থাকতেন। তাই সব শেষে বলতে চাই, ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখিত বাংলার ইতিহাস বাঙালির অবশ্য পাঠ্য হওয়া উচিত। দিকে দিকে তার মতো সত্যনিষ্ঠ ইতিহাসবিদদের নির্মাণ যত যে ঘটবে, ততই বাঙালি কিন্তু নতুন দিশা দেখতে সক্ষম হবে, নতুন ইতিহাস ভাবনা হবে। এবং একই সঙ্গে আমরা এই ঔপনিবেশ যে মানসিকতা আছে এর বিপ্রতাপে আমরা একটা ডিকলোনাইজেশনের ভাষা আমরা আনতে পারবো। আর এর জন্য হলো সঠিক ইতিহাস চর্চা। আমরা দেখতে একদম। পাচ্ছি লেকচুপের সময় ক্যান্সেল কালচার কতটা ইম্পর্টেন্ট ছিল। ক্যান্সেল কালচারের মাধ্যমে রমেশ মানুষের মতো মানুষরা হারিয়ে গেছে। তাকে যদি আজ আমরা সেই মর্যাদা দিতে পারি তাহলেই আমরা একদমই একদমই আমাদের এই ইতিহাসের বিষয়টিও যে একটি গবেষণার বিষয় সেটাই আমরা ভুলে গেছি। আমরা এখন বর্তমানে আমরা যে সমস্ত ইতিহাস বা যেগুলো দেখতে পাই সেগুলোকে আমরা একটা তথ্য সম্মিলিত করাই বলতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা গল্পের ছলেও হয়ে থাকে। কিন্তু সেখানে একটা মানে প্রপার রেফারেন্সিং এবং সেটাকে একটা সাইন্টিফিক্যালি প্রেজেন্ট করা, সেই জিনিসটা যদি আমরা একমাত্র দেখতে চাই সেটা হচ্ছে যদুনাথ সরকার এবং রমেশচন্দ্র মজুমদারের আহ, বইয়ের মধ্যেই সেটা আছে। এবং সেখানে এক্সটেন্সিভলি সেখানে একটা মানে অথেন্টিক রেফারেন্সের সাথে তারা একটা মানে গভীর গবেষণার ফল হিসেবে তারা ওই বইগুলোকে পাবলিশ করেছিলেন। তো এইটাই পার্থক্য। এবং আহ, এর সাথে সাথে আমরা দেখতে পাই যে সেই ঐতিহাসিক ধারাটা বজায় রেখে সেই ইতিহাসের কথা স্মরণ করে আমরা পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা হচ্ছিল, তো শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময়কালের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সময়কালে যে বঙ্গভঙ্গ হচ্ছে এবং চারিদিকে যে একটা ক্যাওস, তো সেই সেই জায়গাতে আমরা এবার এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে চাইবো যে সেই স্বাধীনতা সংগ্রামকে কিভাবে শিক্ষাবিদদের আহ, সহযোগিতার সাথে তাদের মধ্যে সেই জাতীয়তাবাদের চেতনাটা উদ্বুদ্ধ হয়েছিল, এবং সেখান থেকে বাংলায় যে এইভাবে একটা মানে প্রচন্ড একটা সশস্ত্র আন্দোলন শুরু হয়। এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখতে পাই যে গোটা ভারতবর্ষে সেই সেটার প্রতিফলন, এবং তারপর আমরা আস্তে আস্তে মানে স্বাধীন হই। তো আমাদের আর এক সপ্তাহ রয়েছে, 15ই আগস্ট। আজকে তো 9 তারিখ। তো আমরা আজকে আমাদের মানে আলোচনার শেষের দিকে এগোচ্ছি। তো এই আলোচনার শেষ পর্যায়টি আমরা এই স্বাধীনতা সংগ্রামীদের অবদান নিয়েই আমরা জানবো যে তারা কিভাবে আধ্যাত্মিক চেতনা এবং শিক্ষাবিদদের শিক্ষাকে সঙ্গী করে তারা কিভাবে জাতীয়তাবাদী চেতনাকে তাদের মধ্যে জাগিয়ে তুলেছিল এবং দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। একদম। তো প্রথমে আবার একটু ফিরে যাই আমরা স্বামী বিবেকানন্দের কাছে। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন সেই সময়? আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ আমাদের জানান এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ সেই সময়ে দাঁড়িয়ে, মা ভারতীকে ছাড়া, ভারত মাতাকে ছাড়া কোনো দেবী কোনো দেব উপাস্য নয়, উপাস্য হতে পারেন। ভারতবর্ষ, মা ভারতী, ভারত মাতাই হবে আমাদের একমাত্র উপাস্য দেবী। এবং তার মধ্যে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মনীষীরা নিজেদের যে ধ্যান, যে ধারণা সবটা গ্রহণ করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মা ভারতীর যে এই কনসেপ্ট তিনি দিলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ দিলেন, এরপরেই কিন্তু তৈরি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতা। এবং আস্তে আস্তে ভেবে দেখুন আপনারা সকলেই, কিভাবে একটা কনসেপ্ট যেটা পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ আমরা কিভাবে পুজো করব তার একটা মাধ্যম, তার একটা ধারা, তার এই যে শাক্ত আরাধনার কথা যা আমরা প্রথমে দেখছি রামপ্রসাদ থেকে শুরু হয়েছিল যখন মুসলমান শাসন চলছিল, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই শাক্ত ধারায় কিরকম ভাবে বেদান্ত চলে আসছে। অর্থাৎ আহ পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ কিন্তু একই সঙ্গে যেমন রামপ্রসাদের শ্যামা সঙ্গীত গাইতেন, একই সঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের মধ্যেও তার আলোতেই পৌঁছে দিলেন। এবং স্বামী বিবেকানন্দ পৃথিবীর মাঝে ছড়িয়ে দিলেন হচ্ছে আমাদের এই বেদান্তের ব্যাখ্যা এবং একই সঙ্গে শাক্ত আরাধনা।
মা ভারতীর চেতনা ভারতবর্ষে তিনি ছড়ালেন, এই ভারত মায়ের আধ্যাত্মিক অবয়ব। এবং এই অবয়ব থেকেই তৈরি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মায়ের প্রতিচ্ছবি। আমরা দেখতে পাচ্ছি সেই ছবির থেকেই কিন্তু বিভিন্ন আমাদের যারা মনীষীরা হন তাদের সম্বল পান, তাদের শক্তি পান, এবং স্মরণে মননে তৈরি হয়ে ওঠেন বিভিন্ন মনীষী, বিভিন্ন নায়ক। আর দেশনায়ক যদি একজনের কথা আমরা বলতেই চাই, এতক্ষণ যারা ভাবছিলেন যে আমরা বিদ্বেষী আলোচনা করছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলে, তাদের আমি মনে করিয়ে দিতে চাই আমাদের এই বইতে আমরা রেখেছি নেতাজি সুভাষ চন্দ্র বোস। হয়তো আজ তিনি যদি আমাদের মাঝে থাকতেন, বা আজ বলে না, সেই দিনের আহ রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি যদি উপস্থিত থাকতেন, যদি আহ ইংরেজরা চলে যাওয়ার পরে আমরা তাকে সেই মর্যাদাটা দিতে পারতাম, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ হয়তো ভারতবর্ষকে এইভাবে ভাগ হতে হতো না ধর্মের ভিত্তিতে। তো নেতাজি নিয়েই যদি আমরা কিছু কথা বলি আজকে, আহ নেতাজিকে নিয়ে বললে আমাদের সকলেরই মনে হবে আজাদ হিন্দ ফৌজের কথা। আজাদ হিন্দ ফৌজের কথা সকলে শুনেই থাকবে, কারণ ইংরেজদেরকে তো এরাই পাগল করে ছেড়েছিল। আমরা যেমনটি জানি, এই আজাদ হিন্দ ফৌজ যদি আমরা বলে থাকি, এদের কিন্তু মূল উদ্দেশ্য, মূল কথা ছিল হচ্ছে জয় হিন্দ, অর্থাৎ পুরো হিন্দুস্তানের কথা তারা বলছে। এরা কিন্তু কখনোই জয় বাংলার মতন ছোট কোনো জায়গা স্লোগান দিচ্ছে না, এরা জয় হিন্দের ডাক দিচ্ছে। আর এই জয় হিন্দের মধ্যে থেকে আসছে আজাদ হিন্দ ফৌজের শক্তি, আর তৈরি হচ্ছে, গঠন হচ্ছে আজাদ হিন্দ সরকার। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে, আরে আজাদ হিন্দ সরকার তো হয়নি, আজাদ হিন্দ সরকার হতে গেলে সরকারের তো কিছু পরিকাঠামো থাকতে হয়। তাহলে শুরু করা যাক সেইটা। তো আজাদ হিন্দ সরকারকে বোঝার জন্য আমাদের সুভাষ দিয়ে শুরু করতে হবে, আমাদের সকলের নেতাজি। আমাদের যাত্রা তাহলে শুরু করা যাক নেতাজির যাত্রা দিয়ে, তার সেই সময়ের ব্রিটিশ ভারত থেকে আংশিক মুক্ত ভারতে। আমরা অনেকেই হয়তো ব্রিটিশ রাজ সম্পর্কে জানি, কিন্তু নেতাজির রাজ সম্পর্কে বা স্বরাজ সম্পর্কে কিন্তু আমরা খুবই কম জানি। এইভাবেই আমরা আজ শুনবো স্বরাজের কিছু গল্প, স্বরাজের কাহিনী। তো আধ্যাত্মিক যে মার্গ, এই যে গীতার থেকে সকলের যে নিদর্শন, সকল যে মনীষীরা যখন ধরা পড়তেন, যখন পুলিশের হাতে চলে যেতেন, তারা কিন্তু পড়তেন গীতা। আর আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, যেমন বিনয় বাদল দীনেশের মতন মানুষরা কিন্তু, যারা হাতে পিস্তল নিতেন আর অন্য হাতে রাখতেন গীতা, যখন তাদের হাত থেকে পিস্তল কেড়ে নেওয়া হতো তখন তারা গীতা পড়তেন। দেখা যাচ্ছে ফাঁসির মঞ্চে তারা হাসতে হাসতে উঠে যাচ্ছে, তারা নির্ভীক ভাবে। কেউ কেউ তো এমনও বলছে যে আহ, যখন তাদেরকে আহ, ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে তোমার স্মৃতিচিহ্ন হিসেবে তোমার চশমাটা রেখে দিতে চাই, তখন সে বলছে এই চশমা নিও না, এই চশমা নিয়ে যদি আমি দেখতে না পাই ফাঁসি মঞ্চে, তাহলে উঠতে পারবো না। সকলে বলবে আরে আরে, এ তো ভয় পাচ্ছে, এ তো আহ আহ, ভড়কে যাচ্ছে, এ তো চলতে পারছে না, তাহলে কি ফাঁসির মঞ্চে উঠতে ভয় পাচ্ছে? এই মশকরার মাধ্যমে, এই হাসি কৌতুকের মাধ্যমে কিন্তু তারা ভুলিয়ে দিচ্ছে ফাঁসির যে কষ্ট। তার এই সংগ্রামের মধ্যে তারা বারবার মনে করিয়ে দিয়েছে যে আমাদের এই শরীর যেন ওয়াসাংসি জীর্ণান, যেন একটি জীর্ণ বাসন, অর্থাৎ এমন একটি কাপড় যা ছেড়ে ছেড়ে কিন্তু আমাদের এই আত্মা বিভিন্ন শরীরের মধ্যে যাবে, আর স্বাধীনতা সংগ্রাম এভাবেই কিন্তু এগিয়ে যাবে। তো যেমনটি আমরা বলছিলাম, আমরা এই রাজ্যের সার্বভৌমত্ব যখন নিয়ে কথা বলছি, তখন আমাদের মনে করতে হবে কোন এক সরকারের, যা ভারতের যেমন প্রথম সরকার হিসেবে আমরা জানছি আজকে আজাদহিন্দ সরকার, তো তার স্বীকৃতি, আনুষ্ঠানিক স্বীকৃতি এবং সরকারি সমর্থনের কি কাঠামো ছিল। তো সেই নিয়ে যদি আমরা একটু বলতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 21শে অক্টোবর 1943 ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি নেতাজি এবং দক্ষিণ পূর্ব ভারতীয়দের জীবনে একটি উল্লেখযোগ্য দিন ছিল। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আয়োজিত একটি সভায়, যেখানে থাইল্যান্ড, হংকং, জাভা, সুমাত্রা, ইন্দোচীন এবং মালয় থেকে বিভিন্ন প্রতিনিধিরা জড়ো হয়েছেন। নেতাজি স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করেন। আর তার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুরের ক্যাথি বিল্ডিং এর অডিটোরিয়ামে তিনি আজাদ হিন্দ মন্ত্রিসভার কর্মীদের ঘোষণা করেন, এবং আজাদ হিন্দ মন্ত্রিসভার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাও পাঠ করে দেন। তো এবারে আপনাদের সকলেরই চিন্তা হবে, আচ্ছা, আপনারা যদি ভাবেন একটা সরকারের তো কিছু পরিকাঠামো থাকতে হয়, আপনারা তো কিছু জন মানুষ এসে বললো যে আমরা একটি সরকার গঠন করছি, তা কি হয়? তো আমরা যদি দেখে থাকি,
আজাদ হিন্দ সরকার অন্য যে কোনো সরকারের মতো চারটি উপাদানের মধ্যে নিজের ব্যাখ্যাকে রেখেছেন। অর্থাৎ একটি হতে হবে তার ভৌগোলিক এলাকা, তারপর আসে তার জনসংখ্যা, তৃতীয় আসে প্রশাসনিক ব্যবস্থা, এবং চতুর্থ আসে তার সার্বভৌমত্ব। তো যেমনটি আপনারা বুঝতে পারছেন, প্রথমে যদি আমরা আসি ভৌগোলিক এলাকায়, তো 1943 সালের কথা হচ্ছে। তো 25 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি নেতাজি বৃহত্তর পূর্ব এশিয়ার সম্মেলনে যোগ দিতে টোকিওর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে তোজোকে আবারও নেতাজি আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জ আজাদ হিন্দ সরকারের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করছিলেন। এমনকি সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে নেতাজি অগ্নিতুল্য ভাষণ দেন। তোজো সমবেত প্রতিনিধিদের কাছে ঘোষণা করেছিলেন যে জাপান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীন অস্থায়ী ভারত সরকারের কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে 1944-এ আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি নাগাদ দ্বীপগুলোর নাম পরিবর্তন করা হয় শহীদ ও স্বরাজ নামে। তো লেফটেন্যান্ট কর্নেল পোর্ট ব্লেয়ারের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি সুগার স্টেটের মানে সত্তাধারী একটি নেতাজি আইনের সরকারকে দিয়েছিলেন। 50 লক্ষ বর্গমাইল জুড়ে এই বিশাল সম্পত্তিটি আইনের রাজ্যের ঘোষণার মধ্যে এসেছিল, অর্থাৎ তা রাজ্যের অংশই ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা জনসংখ্যার কথাও বলি, তো জনসংখ্যার মধ্যে কি আসছে? জনসংখ্যার মধ্যে আসছে 50,000 ভারতীয় সেনার উপর ভিত্তি করে, যারা প্রথম কর্নেল হান্টের অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রতিনিধি, তারপর মেজর জেনারেল ফুজিওয়ারার জাপান সরকারের প্রতিনিধি অধীনে ছিলেন, এবং অবশেষে ফুজিওয়ারা থেকে ক্যাপ্টেন মোহন সিং এর কাছে স্থানান্তরিত হন। তো এই 50 সৈন্যের যোগদান পূর্ব এশিয়ার লক্ষ লক্ষ ভারতীয় জাতীয় যে চেতনা ছিল তাদেরকে উজ্জীবিত করেছিল। নেতাজির প্রতি তাদের ব্যক্তিগত অনুগত্য ধীরে ধীরে আজাদ হিন্দ অর্থাৎ স্বাধীন ভারতের প্রতি আনুগত্য পরবর্তীতে দেখতে পাই আমরা। আচ্ছা, তৃতীয় আমরা কি বলেছিলাম? তৃতীয় আমরা বলেছিলাম হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থা আসা যাক। আমরা দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন বিভাগ, যথা সাংবিধানিক, নির্বাহী এবং বিচার বিভাগ, তাদের নিজস্ব বিভাগের কাজে শুরু করেছিলেন। এছাড়া শিক্ষা, জনস্বাস্থ্য, সড়ক নির্মাণের কাজও কিন্তু ছিল সেই সরকারের। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিভাগগুলোর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাধারণ বিষয়, যেটাকে আমরা জেনারেল অ্যাফেয়ার্স বলে থাকি। তারপর প্রচার প্রসার বিভাগ, অর্থ, শিক্ষা, সমাজ কল্যাণ, আবাসন, পরিবহন, মহিলা বিভাগ, সরবরাহ, নিয়োগ, প্রশিক্ষণ এবং গোয়েন্দা বিভাগ। ভাবা যায় সেই সময় তিনি স্পাই ইন্টেলিজেন্সের কথা বলছেন। আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমরা ভাবছি ন্যাশনাল সিকিউরিটির জন্য, সেই সময় দাঁড়িয়ে নেতাজি ভাবছেন স্পাই ইন্টেলিজেন্সের কথা। এবং একই সঙ্গে বিভিন্ন যে সমস্ত সিলানিস নাগরিকরা ছিলেন তাদেরকে কিভাবে একত্রিত করতে হয় সে নিয়েও কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আজাদ হিন্দ সরকার বন্ধুত্বে এবং পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষদের কাছে একটি প্রাতিষ্ঠানিক সরকার হিসেবে নিজেদের ক্ষমতা এবং প্রশাসনিক সফলতা প্রদর্শন করে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক যে সমস্ত কাজ ছিল তার দায়িত্ব নিয়ে দায়িত্বপ্রাপ্ত আমাদের কর্মকর্তারা জনগণের ব্যাপক সমর্থন পেয়েছিলেন। আজাদিন সরকার প্রকৃত গণতান্ত্রিক ধারা, জনগণের স্বেচ্ছায় সরকারের প্রতি অনুগত্য এবং এর নানান আদেশ পালন করেন তাদের বিভিন্ন মাধ্যমে। আচ্ছা, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি সার্বভৌমত্ব ছিল কি ছিল না এই সরকারের। তো সার্বভৌমত্বের কথাই যদি আমরা আসি, আমরা সার্বভৌমত্বের দুটি জিনিসের উপর সাধারণত নির্ভর করে। প্রথমত অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রের নিরঙ্কুশ কর্তৃত্ব এবং রাষ্ট্রীয়তা থাকবে। আর দ্বিতীয়ত এই কর্তৃত্ব বাইরের কোনো শক্তি অর্থাৎ স্বাধীন পররাষ্ট্রনীতি আহ থেকে নিয়ন্ত্রিত নয়। সামরিক ট্রাইব্যুনাল সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ থেকে এটা খুব সহজেই প্রমাণ হয় যে আজাদ হিন্দ সরকার একমাত্র সরকার যা তার জনগণকে এমন তার সরকারের প্রতি আন্তরিকভাবে অনুগত ছিলেন। এবং এ সকল সক্ষম যে সমস্ত আমাদের সেনারা ছিলেন তারা কিন্তু অভ্যন্তরীণ বিষয়ে অনস্বীকার্য একটি ভাব গড়ে তুলেছিলেন। অবশেষে আমরা দেখতে পাচ্ছি একটি রাষ্ট্রের বৈদেশিক নীতি তার বাহ্যিক সার্বভৌমত্বের উপর নির্ভর করে। মিত্রশক্তির সময় ছিল তখন। সেই মিত্রশক্তির বার্তা সংস্থাগুলি সর্বদা আজাদ হিন্দ সরকারকে জাপানি পরিচালিত পুতুল সরকার বলে উল্লেখ করে। এটা সত্য যে
জাপান আজাদ হিন্দ সরকার গঠনের প্রথম স্বীকৃতি দেয় 23 অক্টোবর 1947, 4 বছর আগে। তো অর্থাৎ এই সময় আমরা দেখতে পাচ্ছি কর্তৃক স্বাধীনতা ঘোষণায় 2 দিন পরে, অর্থাৎ জাপান সরকার একটি বিবৃতি জারি করে হয়, এবং তাতে লেখা হয় আজাদ হিন্দ অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়ে এটি ঘোষণা করা হয়েছিল যে আজাদ হিন্দ সরকারকে সমস্ত সহায়তা দেওয়া হবে, এবং তার যা বিভিন্ন স্বাধীনতার জন্য যা যা প্রয়োজন তা কিন্তু পৌঁছে দেবে জাপান সরকার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে জার্মানি, ইতালি, থাইল্যান্ড, ফিলিপাইন্স, ক্রোয়েশিয়া, মঞ্চুরিয়া এবং বার্মা, আজকের দিন যেটা মায়ানমার, আজাদিন সরকারকে স্বীকৃতি দেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি তার নিজস্ব মুদ্রা, আদালত, বিধি, ডাকটিকিট সবকিছু হয়। আর সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি, আশ্চর্যজনক হলেও, এই আজাদিন সরকারকে, যেটি বিশ্বের 18টি শক্তিশালী দেশ স্বীকৃতি দিয়েছিল এবং নেতাজিকে তার প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তৎকালীন স্বাধীন ভারত সরকার কিন্তু তাকে স্বীকৃতি দেয়নি। অর্থাৎ আপনারা ভেবে দেখুন, বাঙালি এই যে চেতনা, বঙ্গদেশের থেকে তৈরি এই আহ চিন্তা, যা নেতাজির মাধ্যমে, নেতাজি সুভাষচন্দ্রের মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়, তাকে আমরা দেখতে পেয়েছিলাম প্রধানমন্ত্রী হিসাবে। এবং শুধু ভারতবর্ষেরই নয়, অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম প্রধানমন্ত্রী হন তিনি। এবং সে স্বীকৃতি বিভিন্ন সময় বিভিন্ন সরকার দিল। সেই সময়ের যে সরকার ছিল, যা আমাদের কংগ্রেসের গান্ধীজি এবং এবং জওয়াহরলাল নেহেরুর অধীনে চলছিল, তারা কিন্তু স্বীকৃতি কোনোভাবেই দেওয়া হয়নি। আশ্চর্য ঘটনা এই যে আজাদিন সরকারকে পৃথিবীর 18টি শক্তিধর দেশ স্বীকৃতি দিয়েছিল। আর নেতাজিকে, যেমনটি বললাম, নেতাজিকে তার প্রধানমন্ত্রী, যেহেতু একটি সরকারের প্রধান মাথা হিসেবে তিনিই ছিলেন, তাই জন্য নেতাজিকে তার প্রধানমন্ত্রিত্ব দিয়েছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের কিন্তু উদ্দেশ্য করে যুদ্ধ স্মারক, যাকে আমরা ওয়ার মেমোরিয়াল বলে থাকি, তাও গঠন করা হয়। কিন্তু ভারতবর্ষ নেতাজিকে আস্তে আস্তে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার, বামপন্থী মানসিকতাও কিছু ছিল, এবং সবকিছু নিয়ে বামপন্থীরা যেমন নেতাজিকে তোজোর কুকুর বলেও উপেক্ষা করত। আমরা দেখতে পাচ্ছি হয়তো এই কিছু ভাবধারার জন্যই নেতাজির মৃত্যুকে ঘিরে এমন একটি রহস্যের ফাঁদ পাতা হলো, যা আজও ভেদ করা হয়নি। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, নেতাজির মৃত্যু আমরা হয়তো জানতে পারলাম না কিভাবে হলো। আমরা হয়তো অন্য, মানে যে একই কয়েনের উল্টো দিকটাও দেখছি না। এভাবেই হয়তো নেতাজি আমাদের কাছে অমর হয়ে গেল। আর এইভাবেই হয়তো বিভিন্ন সময়, বিভিন্ন সালে, বিভিন্ন প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এই ভারত মা নিজের সন্তানদের, নিজের সন্ততিদের তুলে ধরছে, যেমন যখন যেই পরিস্থিতিতে প্রয়োজন। এভাবেই হয়তো নেতাজি আমাদের কাছে সবসময় সদা আহ, সবুজ এবং সবসময় আমাদের স্মরণে মননে সবসময় রয়েছেন। তো এবং আমাদেরকে শক্তি জুগিয়ে যাচ্ছেন নেতাজি স্বামীজিরা। তো আজকে তোমার বইতে আরো আরো দুজন ব্যক্তিত্বের আমরা নাম দেখেছি, ছবি দেখেছি। একজন বিপিন চন্দ্র পাল এবং দীনেশ চন্দ্রগুপ্ত সম্ভবত। তো ওনাদের সম্বন্ধে একটু ছোট্ট করে বলে নেব। মানে আহ, ওনাদের সম্বন্ধে আমি একটু জানতে চাই যে ওনাদের সম্বন্ধে কি বিশেষ কোন দিকটা আলোকপাত করা হয়েছে, যেটা আমাদের কাছে আমরা সাধারণ ইতিহাসে এবং সাধারণ স্বাধীনতা সংগ্রামের প্রচলনে আমরা যেগুলো জানতে পারি না। তো সেটা একটু ছোট্ট করে বলে আমরা এক- দর্শক বন্ধুদের কাছে, তাদের কাছে প্রশ্নের জন্য চলে যাব। একদম, একদম। তো প্রথমত সব কথা তো এখানেই বলে দেব না, তাহলে তো বইটি কেউ পড়বেই না। তাও ছোট করে বলবার জন্য আমরা বলছি যে বিপিন চন্দ্র পালের আমরা কিন্তু শিক্ষা দর্শনের কথা আমরা দেখেছি। আর যেমনটি একটু আগে বললাম, যে দীনেশ চন্দ্রগুপ্ত, অর্থাৎ আমাদের, আমরা অনেকেই হয়তো আজকের দিনে বিবাদী বাগে যাই, কিন্তু অনেকেই বুঝতে পারি না এই বিবাদ কিসের, বা এই বিবাদী বা কিসের। এই বিবাদী কিন্তু বিনয় বাদল দীনেশের কথাই আমরা বলি। তো এই যে দামাল ছেলের হাতে পিস্তল ধরেছিল, এবং এই পিস্তল ধরার কারণেই আজকের দিনে যে আমরা এই স্বাধীন আকাশে, স্বাধীন বাতাসে আমরা যে থাকতে পাচ্ছি, তাদের কথা উল্লেখ করা হয়েছে আমাদের এই বইতে। আমি সকলকে অনুরোধ করব, আপনারা স্মরণে মননে এই সকল মানুষদেরকে উজ্জীবিত করুন, তাদেরকে পুজো করুন, তাদেরকে বরণ করুন। এভাবেই কিন্তু আমাদের এই বইটির যে সফলতা তা কিন্তু
সেভাবে একমাত্র সম্ভব হবে। এবং তার সাথে সাথে আমাদেরকে কার্যে রূপান্তরিত করা, এবং আমাদের ভারতের যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি, ভারত সমস্ত দিক দিয়েই আস্তে আস্তে ধীরে ধীরে আবার সে তার পুনরায় তার যে গঠন, তার যে বৈশিষ্ট্য, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ফিরে পাচ্ছে। আমরা সেই জিনিসগুলোর পেছনেই কাজ করছি, এবং আমাদেরকে নিরন্তর এই কার্য পরিশ্রম করে যেতে হবে, এবং সবাইকেই সেই দায়িত্ব কাঁধে নিয়ে আমাদেরকে সেই মনীষীদের প্রজ্ঞার কথা স্মরণ করে এবং সেটাকেই আমাদের মার্গ দর্শন হিসেবে রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে। তো এই বলে আজকে আমাদের পর্ব শেষ করছি, এবং আমাদের বক্তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে এক খুব সুন্দর এই আলোচনা হলো, এবং দেখতে পাচ্ছি যে আজ আমাদের যখনই আমাদের এই আহ, এবং এই সময়টাও খুবই প্রাসঙ্গিক, যে আমাদের আর এক সপ্তাহ পরে আমাদের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। এবং সেই উপলক্ষেই যদি আমরা এই সমস্ত মনীষীদের কথা স্মরণ করি এবং তাদের প্রজ্ঞার আলোকে আমাদের নিজেদের জীবনকে রূপায়িত করতে পারি, নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি, এবং তা আমাদের দেশ ভারতবর্ষ তথা সমগ্র সমাজ এবং জাতির জন্য যদি কাজ করতে পারি, তাহলে তার থেকে আর আহ, বড় কিছুই হয় না, এবং সেটাই আমাদের একমাত্র কর্তব্য এবং দায়িত্ব আমাদের সবাইয়েরই। তো এই বলেই আজকে আমরা আমাদের এই পর্বটি শেষ করছি, এবং আমাদের বক্তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই বিষয়ে আমাদেরকে অবগত করানোর জন্য, এবং এই আমাদের স্মরণ মননে আবার আমাদের মনীষীদেরকে ফিরিয়ে আনার জন্য। এবং আমাদের আমাদের আমি এটাই সবাইয়ের কাছে অনুরোধ করব যে আমরা সবাই যেন আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই ভাবধারাকে আবার মানে জাগিয়ে তুলতে পারি, এবং তার সাথে সাথে আমাদের ভারতের সেই শ্রেষ্ঠত্ব, যেটা কবিগুরুর ভাষায়, যে ভারত ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে লবে, সেইভাবেই আমরা যেন ভারতকে দেখতে পাই, ভারত মাতাকে দেখতে পাই। নমস্কার, ধন্যবাদ, সকলকে শুভরাত্রি। নমস্কার।